সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির ৭ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। নিরিবিলি বাড়িতে ক্রাইসিস তৈরি হতে বেশি সময় লাগে না। রাত ৮টা ১০ একটা ক্রাইসিস তৈরি হয়ে গেল। অবশ্য এটা যে একটা ক্রাইসিস শুরুতে তা বোঝা গেল না। রাতের টেবিলে সবাই খেতে বসেছে। সোভান সাহেব হাত ধুয়েছেন। তার প্লেটে বিলু ভাত দিতে যাচ্ছে। তিনি বললেন, স্টপ। বিলু বলল, ভাত দেব না বাবা। না। প্লেট বোধহয় ভালো করে ধোয়া হয়নি, তাই না? ওসব কিছু না। সোভান সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মিনু বললেন, শরীর খারাপ লাগছে? সোভান সাহেব অস্পষ্ট এক ধরনের শব্দ করলেন। এই শব্দের কোনো অর্থ নেই। রাত ৯:৩০ দিকে জানা গেল ক্ষুধার প্রকৃত স্বরূপ কি তা জানার জন্যে তিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন। আগামী ১০ দিন তিনি পানি ছাড়া কিছুই খাবেন না। বিলু বাবাকে বোঝানোর জন্যে তার ঘরে গেল। হাইপারটেনশনের রুগীকে অনিয়ম করলে চলে না। বিলুর সঙ্গে সোভান সাহেবের নিম্নলিখিত কথাবার্তা হলো। বাবা, তুমি ভাত খাবে না? না। ভাত খাবে না কারণ তোমাকে ক্ষুধার স্বরূপ বুঝতে হবে? হ্যাঁ। কেন বলো তো? ক্ষুধার স্বরূপ বুঝে তোমার হবেটা কি? তুমি যদি একজন কবি হতে তাহলে একটা কথা হতো, ক্ষুধা সম্পর্কে কবিতা লিখতে। গদ্যকার হলে আমরা ক্ষুধার অসাধারণ বর্ণনা পেতাম। তুমি যদি রাজনীতিবিদ হতে তাহলে লাভ ছিল, গরিব দুঃখীদের কষ্ট বুঝতে। তুমি বলতে গেলে কিছুই না, তাহলে তুমি কেন কষ্ট করছো? তুই ঘর থেকে যা, তুই বড় বিরক্ত করছিস। তুমি যদি কিছু না খাও তাহলে মাও খাবেন না। সেটা তার ব্যাপার, আমি মনস্থির করে ফেলেছি। না খেয়ে কতদিন থাকবে? যতদিন পারি। অনশনে যাবার এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে বাবা? দোতলার আনিস সাহেব? হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম। বিলু দোতলায় উঠে এলো। তার মুখ থমথম করছে। আনিসের ২টি বাচ্চাই শুয়ে আছে। দুজনের চোখই বন্ধ, কোনো সাড়া শব্দ করছে না। কারণ আনিস ঘোষণা করেছে সবচেয়ে বেশি সময় যে কথা না বলে থাকতে পারবে সে ৫ টাকা পুরস্কার পাবে। পুরস্কারের ৫টা টাকা খামে ভর্তি করে টেবিলের উপর রেখে দেয়া আছে। আনিসের ধারণা পুরস্কারের লোভে চুপ করে থাকতে থাকতে দুজনেই একসময় ঘুমিয়ে পড়বে, যদিও লক্ষণ তেমন বলে মনে হচ্ছে না। টগর এবং নিশা মুখে কথা বলছে না ঠিকই, কিন্তু ইশারায় কথা বলছে। দুজনেই হাত ও ঠোঁট নাড়ছে। এসব কীর্তিকলাপ বিলুকে ঢুকতে দেখে থেমে গেল। দুজনেই চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল, যেন ঘুমোচ্ছে। বিলু বলল, আনিস সাহেব, আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারি? আনিস হাসি মুখে উঠে দাঁড়ালো। কোমল গলায় বলল, অবশ্যই পারেন। আপনার সঙ্গে আমার ফর্মাল পরিচয় হয়নি। আমার নাম। আনিস বলল, আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে, আপনার হয়তো মনে নেই। আপনার নাম বিলু, বরিশাল মেডিকেল কলেজে পড়েন। একবার ছাদে আমাকে দেখে ভয় পেয়েছিলেন। আপনি বসুন। না, আমি বসার জন্য আসিনি। ঝগড়া করতে এসেছেন? হ্যাঁ। আনিস হাসতে হাসতে বলল, এটা অদ্ভুত ব্যাপার যে সবাই আমার সঙ্গে ঝগড়া করতে আসে। এতদিন পর্যন্ত এ বাড়িতে আছি, অথচ এখন পর্যন্ত কেউ এসে বলল না আপনার সঙ্গে গল্প করতে এসেছে। বিলু আনিসের হালকা কথাবার্তার ধার দিয়েও গেল না। কঠিন গলায় বলল, আপনি কি বাবাকে উপোস দিতে বলেছেন? আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি বাবাকে বুঝিয়েছেন যে ক্ষুধার স্বরূপ বোঝার জন্যে না খেয়ে থাকা প্রয়োজন? আনিস বিস্মিত হয়ে বলল,
উনি কি না খেয়ে আছেন নাকি? হ্যাঁ। কি সর্বনাশ! আমি শুধুমাত্র কথা প্রসঙ্গে বলছিলাম যে আমরা যারা শৌখিন সমস্যাবিদ তারা মূল সমস্যা নিয়ে ভাষা ভাষা কথাবার্তা বলি, কারণ মূল সমস্যা আমরা জানি না। ক্ষুধা যে কি ভয়াবহ ব্যাপার তা আমরা, অর্থাৎ তথাকথিত মধ্যবিত্ত সমস্যা বিশারদরা জানি না, কারণ আমাদের কখনো ক্ষুধার্ত থাকতে হয় না। রোজার সময় বেশ কিছু সময় ক্ষুধার্ত থাকি, তবে সেও খুবই সাময়িক ব্যাপার। তখন আমাদের মনের মধ্যে থাকে যে সূর্যটা ডোবার সঙ্গে সঙ্গে প্রচুর খাদ্যদ্রব্য চলে আসবে। কাজেই ক্ষুধার স্বরূপ বিলু আনিসকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে হাত জোর করে অনুরোধ করছি আপনার এইসব চমৎকার থিওরি দয়া করে নিজের মধ্যেই রাখবেন, বাবাকে এসবের মধ্যে জড়াবেন না। উনি সব কিছুই খুব সিরিয়াসলি নেন, নিজের জন্য সমস্যা সৃষ্টি করেন, আমাদের জন্যও সমস্যা সৃষ্টি করেন। আমি কি বলছি আপনি কি বুঝতে পারছেন? জি, পারছি। সুযোগ যখন পাওয়া গেছে তখন আরও একটা কথা আপনাকে বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে, আপনি যে আপনার বাচ্চাদের মাধ্যমে আমাকে প্রেম নিবেদন করেছেন, এতে আমি শুধু অবাক হয়েছি তাই না, দুঃখিত হয়েছি, রাগ করেছি, বিরক্ত হয়েছি। তুচ্ছ বিষয় নিয়ে হইচই করা আমি পছন্দ করি না বলেই এতদিন চুপচাপ ছিলাম, আজ বলে ফেললাম। আনিসকে একটি কথা বলারও সুযোগ না দিয়ে বিলু নিচে নেমে গেল। আনিস ডাকল, টগর, টগর। টগর জেগে আছে, তবু কথা বলছে না। কথা বললেই বাজিতে হারতে হয়। আনিস বলল, টগর কথা বলো, এখন কথা বললে বাজির কোনো হেরফের হবে না। টগর। জি। বিলু মেয়েটিকে তুমি কি বলেছ? আমি কিছু বলিনি বাবা, নিশা বলেছে। নিশা, তুমি কি বলেছ? আমার মনে নেই। মনে করার চেষ্টা করো, তুমি কি বলেছ? নিশা কোনো শব্দ করল না। টগর বলল, নিশা মনে হয় ঘুমিয়ে পড়েছে বাবা। আনিস বলল, তোমার কি মনে আছে নিশা কি বলেছে? মনে আছে। বলো তো। নিশা উনাকে বলেছে আব্বু আপনাকে বিয়ে করবে, তখন আপনি আমাদের সঙ্গে থাকবেন, তখন আমরা আপনাকে আম্মু ডাকব। আনিস হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। অনেক কষ্টে বলল, ভদ্রমহিলা নিশার কথা শুনে কি বলল? সে তখন বলল, টগর, তোমার বাবা এইসব কথা তোমাদের বলেছেন? আমি বললাম, হুম। তুমি হু বললে? হ্যাঁ বাবা। কিন্তু আমি তো কখনো এরকম কথা বলিনি, তুমি হু বললে কেন? আর বলবো না বাবা। নিশা ক্ষীণ স্বরে বলল, আমিও বলবো না বাবা। এতক্ষণ সে জেগেই ছিল, কোন পর্যায়ে কথাবার্তায় অংশগ্রহণ করবে এইটাই শুধু বুঝতে পারছিল না। একটা মানুষ ক্ষুধা কেমন এটা জানার জন্যে না খেয়ে আছে, এ ব্যাপারটা পুতুলকে অভিভূত করে ফেলেছে। সে কয়েকবার দাদাজানের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলতে চেষ্টা করল। এমদাদ কোনো পাত্তা দিল না। এমনিতেই তার মেজাজ খারাপ, পকেটমারের ব্যাপারটায় উল্টাপাল্টা কথা বলে মেয়েটা তাকেই ডুবিয়েছে। শুরুতেই বেজ্জত হতে হলো। এটাকে যে কোনোভাবেই হোক সামলাতে হবে। কিভাবে সামলাবে তাই নিয়ে এমদাদ চিন্তাভাবনা করছে। এর মধ্যে পুতুল ঘ্যান ঘ্যান করছে সোভান সাহেবের না খাওয়া নিয়ে। এই মেয়েটাকে একটা কড়া ধমক দেয়া দরকার। ধমক দিতেও ইচ্ছা করছে না। ও দাদাজান, ঘুমাইলা? না। কেমন আশ্চর্য মানুষ দেখলা দাদাজান, ক্ষুধা কেমন জিনিস এইটা জাননের জন্যে না খাইয়া আছে। দুনিয়াটা ভর্তি বেকুবে, এইটাও বেকুবির একটা নমুনা। সি দাদাজান, এমন কথা কইও না। এই বুড়া বেকুব তো বেকুবই, তুইও বেকুব, তুই আমার সাথে কথা কইস না।
আমি কি দোষ করলাম দাদাজান? চুপ, কোনো কথা না। বুড়ো বয়সের ব্যাধি রাতে ঘুম হয় না। এমদাদ রাত 1:30টায় ঘুমের আশায় জলাঞ্জলি দিয়ে বারান্দায় গিয়ে বসল। ফুরফুরে বাতাস দিচ্ছে, বসে থাকতেও আরাম। মশা না থাকলে পাটি পেতে বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করা যেত, কিন্তু বড্ড মশা। মিনু দরজা বন্ধ করতে এসে দেখেন এমদাদ সাহেব বারান্দার ইজি চেয়ারে আরাম করে বসে আছেন, হাতে সিগারেট। তিনি বিস্মিত গলায় বললেন, কে, এমদাদ সাহেব না? জি মা জননী। এত রাতে এখানে কি করছেন? মনটা খুব খারাপ, ঘুম আসে না। মন খারাপ কেন? বাড়ির কর্তা না খেয়ে ঘুমিয়ে আছে, এই জন্যেই মনটা খারাপ মা জননী। আমরা হইলাম গ্রামের মানুষ, ক্ষুধা পেটে কেউ ঘুমাইতে গেছে শুনলে মনটা খারাপ হয়। ওইসব নিয়ে ভাববেন না, বিলুর বাবার এরকম পাগলামি আছে। সকালে দেখবেন ঠিকই নাস্তা করছে। শুনে বড় ভালো লাগতেছে মা জননী। আসুন, ভেতরে চলে আসুন, আমি দরজা বন্ধ করে দেব। এমদাদ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আরেকটা বিষয় আপনারে বলা হয় নাই মা জননী, মানিব্যাগের বিষয়ে। মানিব্যাগ ছিল পুতুলের কাছে, মাইয়া খুব সাবধান তো গুছায় রাখছে। এদিকে আমার পাঞ্জাবের পকেটে ছিল রুমাল, পকেট মার সেই রুমাল নিয়ে চলে গেছে। মিনু বললেন, টাকা পয়সার প্রয়োজন হলে বলবেন, সংকোচ করবেন না। আলহামদুলিল্লাহ মা জননী, কোনো সংকোচ করব না। আপনারা হইলেন বটবৃক্ষ। যান, ঘুমোতে যান। জি আচ্ছা মা জননী, ঘুম আসবে না, তবু শুয়ে থাকি। বাড়ির আসল লোক দানা পানি খায় নাই, এরপরেও কি ঘুম আসে কন? এইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, সকাল হলেই দেখবেন খাওয়া দাওয়া শুরু করেছে। উদ্দেশ্য তো আর কিছু না, উদ্দেশ্য হলো আমাকে যন্ত্রণা দেয়া। এই কথা মুখে উচ্চারণ করবেন না মা জননী। ক্ষুধা কি যে বুঝতে চায় সে কি সাধারণ লোক? সে তো বলতে গেলে আল্লাহর অলি। ঠিক বলছি না মা জননী? মিনু জবাব দিলেন না। এই লোক কি মতলবে এসেছে কে জানে, বিনা কারণে আসেনি বোঝাই যাচ্ছে। নিশ্চয়ই বড় কোনো সমস্যা। সমস্যা টেনে টেনে তিনি এখন ক্লান্ত ও বিরক্ত, আর ভালো লাগে না। সোভান সাহেব ভোরবেলায় কাপে করে 1 কাপ পানি খেলেন, আর কিছুই খেলেন না। মিনু বললেন, তুমি সত্যি সত্যি কিছু মুখে দেবে না? না। কেন? কেনর জবাব তো দিয়েছি, আমি ক্ষুধার স্বরূপ বুঝতে চাই। রাগে দুঃখে মিনুর চোখে পানি এসে গেল। একজন বয়স্ক মানুষ যদি এরকম যন্ত্রণা করে তাহলে কিভাবে হয়? মিলির ইউনিভার্সিটিতে যাবার খুব প্রয়োজন ছিল, সে গেল না। বাসার আবহাওয়া মনে হচ্ছে ভালো না। বাবার প্রেশারের কি অবস্থা কে জানে। ডাক্তারকে খবর দেয়া প্রয়োজন, তবে এক্ষুনি ছুটে যাবার দরকার নেই। দুপুর পর্যন্ত যাক, তারপর দেখা যাবে। দুপুরে ফরিদ দুলাভাইয়ের অনশনের খবর পেল। তার উৎসাহের সীমা রইল না। কাদেরকে ডেকে বলল, সাবজেক্ট পাওয়া গেছে, অসাধারণ সাবজেক্ট। ছবি হবে ক্ষুধা নিয়ে। ক্ষুধা কি একজন জানতে চাচ্ছে। ক্যামেরা তার মুখের উপর ধরে রাখা, মাঝে মাঝে ক্যামেরা সরে নানান ধরনের খাবার দাবারের উপর চলে যাচ্ছে, আবার ফিরে আসছে তার মুখে। লোকটার অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। ক্ষুধার সঙ্গে যুক্ত হয়েছে তৃষ্ণা। ক্যামেরা প্যান করে চলে গেল ঝর্ণায়। ঝিরঝির করে ঝর্ণার পানি পড়ছে, অথচ ওই মানুষটির মুখে 1 ফোঁটা পানি নেই। ক্যামেরা চলে গেল আকাশের মেঘে। কাদের উৎসাহী গলায় বলল, আবার ছবি হইব মামা? ফরিদ বলল, ছবি হবে না মানে? একটা প্রজেক্ট ফেল করেছে বলে কি সব কটা প্রজেক্ট ফেল করবে নাকি? বলতে গেলে আজ থেকেই ছবির কাজ শুরু হলো।
ছবির নাম হে ক্ষুধা। কি নাম করলেন মামা? হে ক্ষুধা। হে কথাটা বাদ দেন মামা, অপয়া কথা। এর আগের বারও হে আসিল বললা ছবি হয় নাই। কথা মন্দ বলিসনি, তাহলে বরং হেটা পেছনে নিয়ে যাই। ছবির নাম ক্ষুধা হে। কি বলিস? মন্দ না। কাগজ কলম দে। ইমিডিয়েট যেসব চিন্তা মাথায় আসছে সেগুলি নোট ডাউন করে ফেলি। দুলা ভাইয়ের সঙ্গেও আলাপ করা দরকার। ছবিটা যখন তাকে নিয়ে হচ্ছে। কাদের ক্ষীণ স্বরে বলল, আমরার কোনো পাঠ থাকতো না মামা? থাকবে, তবে সাইড রোল। সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে দুলাভাই। দেখি আপার সঙ্গে ব্যাপারটা আগে ফয়সালা করে নেই। মিনু রাগ করে বিলুর ঘরে শুয়ে আছেন। সকালে তিনিও নাস্তা করেননি। তার প্রচণ্ড মাথা ধরেছে। যন্ত্রণা থেকে মুক্তির জন্যে বাড়ি থেকে চলে যাবার কথাও তার মনে আসছে। রাগারাগি তার স্বভাবে নেই, তবু সবাই বেশ কয়েকবার তার কাছে ধমক খেয়েছে। তিনি বলে দিয়েছেন কেউ যেন তাকে বিরক্ত না করে। কাজেই ফরিদ যখন বিশাল একটা খাতা হাতে নিয়ে গম্ভীর স্বরে বলল, আপা আসব, তিনি কড়া গলায় বললেন, ভাগ এখান থেকে। তুমি যা বলবে তাই হবে, কিন্তু তার আগে তোমার কয়েকটা মিনিট সময় আমাকে দিতে হবে। দুলাভাইকে নিয়ে ছবি করছি আপা। ছবির নাম ক্ষুধা হে। দুলাভাই সেখানে মানুষ না, দুলাভাই হচ্ছেন ক্যামেরা। যে ক্যামেরা ক্ষুধা কি বুঝতে চেষ্টা করছে। 15 মিনিটের ছবি, 15 মিনিটই যথেষ্ট। শেষ দৃশ্যটা নিয়েছি সুকান্তের কবিতা থেকে। ঘন নীল আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ সেই চাঁদটা হয়ে গেল একটা আটার রুটি। দুটা রোগা রোগা হাত আকাশ থেকে সেই চাঁদটা অর্থাৎ রুটিটা নামিয়ে এনে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। কেমন হবে আপা? অসাধারণ না? মিনু একটিও কথা না বলে ঘর থেকে বের হয়ে গেলেন। ফরিদের সঙ্গে কথা বলা অর্থহীন। সে নিজের মনে বকবক করতে থাকুক। মানুষের অবহেলা ফরিদকে তেমন বিচলিত করে না, এবারও করল না। আসলে এই মুহূর্তে ক্ষুধা হে ছবির শেষ দৃশ্য তাকে অভিভূত করে রেখেছে। রোগা রোগা দুটা হাত আকাশ থেকে চাঁদটা নামিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে কপ কপ করে খেয়ে ফেলছে। এই দৃশ্যের কোনো তুলনা হয় না। ফরিদ ঘর থেকে বের হয়েই পুতুলের মুখোমুখি পড়ে গেল। ফরিদ কড়া গলায় বলল, এই যে মেয়ে, দাঁড়াও তো দেখি, হাত দুটা মেলো তো। পুতুল ভয়ে ভয়ে হাত মেলল। রোগা রোগা হাত আছে, মনে হচ্ছে তোমাকে দিয়ে হবে। তুমি কি একটা কাজ করতে পারবে? কি কাজ? অতি সামান্য কাজ, পারবে কিনা সেটা বলো। পুতুল ক্ষীণ স্বরে বলল, পারবো। ভেরি গুড। কাজটা অতি সামান্য। আকাশ থেকে চাঁদটা টেনে নামাবে, তারপর ছিঁড়ে কুচি কুচি করে খেয়ে ফেলবে। পুতুল অপলক চোখে তাকিয়ে আছে। তার সব চিন্তা ভাবনা এলোমেলো হয়ে গেছে। ফরিদ দাঁড়ালো না, লম্বা লম্বা পা ফেলে বারান্দায় চলে গেল। ছবিটা নিয়ে ঠান্ডা মাথায় ভাবা দরকার, খুব ঠান্ডা মাথায়। দরকার হলে ছবির লেংথ কমিয়ে 15 থেকে 10 মিনিটে নিয়ে আসতে হবে। তবে সেই 10 মিনিটও হবে অসাধারণ 10 মিনিট, গোল্ডেন মিনিটস। যতটা কষ্ট হবে বলে ভেবেছিলেন ততটা কষ্ট সোভান সাহেবের হচ্ছে না। কষ্ট একটি, পরিবারের সদস্যরা সবাই বড় বিরক্ত করছে। এদের যন্ত্রণায় বড় কিছু করা যায় না। দৃষ্টিটাকে এরা কিছুতেই ছড়িয়ে দিতে পারে না। কয়েকটা দিন না খেয়ে থাকা যে কঠিন কিছু না, এটা তারা বুঝে না। সোভান সাহেব একটা বড় খাতায় তার অভিজ্ঞতার কথাও লিখে রাখছেন। খুব গুছিয়ে লেখার চেষ্টা করছেন, তেমন গুছিয়ে লিখতে পারছেন না। কিছুক্ষণ লেখালেখি করলে মাথায় চাপ পড়ছে। তার ডায়েরির কিছু কিছু অংশ এরকম। বুধবার রাত 10:05 অনশন পর্ব শুরু করা গেল। এই অনশন দাবি আদায়ের অনশন নয়,
এই অনশন নিজেকে জানার অনশন। আমি ক্ষুধার প্রকৃত স্বরূপ জানতে চাই। আমি এর ভয়াবহ রূপ জানতে চাই। যদি জানতে পারি তাহলে হয়তোবা ক্ষুধামুক্ত পৃথিবী সম্পর্কে আমার কিঞ্চিত ধারণা হবে। এই যে পৃথিবী জুড়ে হত্যাকাণ্ড হচ্ছে, এর মূল কারণগুলির একটি নিশ্চয়ই ক্ষুধা। আজকের খবরের কাগজের একটি খবর দেখে অত্যন্ত বিষণ্ণ বোধ করেছি। সাভার উপজেলার জনৈক কালু মিয়া অভাবে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী, 6 বছরের পুত্র এবং 3 বছরের কন্যাকে হত্যা করে পুলিশের কাছে ধরা দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে, ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ হয়ে সে এটা করেছে। হায় রে ক্ষুধা! অথচ এই সম্পর্কে আমরা কিছুই জানি না। বৃহস্পতিবার ভোর 11টা। আমি আমার পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত বিরক্ত বোধ করছি। আমি একটা পরীক্ষা করছি, তাও তারা করতে দেবে না। তাদের ধারণা হয়েছে অল্প কয়েক ঘন্টা না খেয়ে থাকার কারণে আমি মারা যাব। মৃত্যু এত সহজ নয়। 42 দিন শুধুমাত্র পানি খেয়ে জীবিত থাকার রেকর্ড আছে। এরা এই জিনিসটা বুঝতে চায় না। আমার মৃত্যু সম্পর্কে এদের অতিরিক্ত সচেতনতাও আমার ভালো লাগছে না। মৃত্যু একটি অমোঘ ব্যাপার, একে নিয়ে এত মাতামাতি কেন? পবিত্র কোরআন শরীফে তো স্পষ্ট উল্লেখ আছে, প্রতিটি জীবিত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। বর্তমানে ধর্মগ্রন্থ পাঠের একটা প্রবল ইচ্ছা বোধ করছি। ক্ষুধার্ত মানুষ কি পরলৌকিক চিন্তা করে? একটি জরুরি বিষয় লিখে রাখা দরকার বোধ করছি। মিনু বড় কান্নাকাটি করছে। এত কান্নাকাটির কি আছে তা তো বুঝতে পারছি না। বিলু এসে বলে গেল আমি যদি না খাই তাহলে তার মাও খাওয়া বন্ধ করে দেবে। এ দেখি আরেক যন্ত্রণা হলো। বৃহস্পতিবার বেলা 1:10। ফরিদের ফাজলামের সীমা অতিক্রম করে যাচ্ছে বলে আমার ধারণা। শুনলাম এই গাধা এখন নাকি আমাকে নিয়ে ছবি করবে। ছবির নাম ক্ষুধা হে। এই গাধাটাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে পারলে মন শান্ত হতো। মিনুর মুখের দিকে তাকিয়ে তা করতে পারছি না। মিনু ফরিদকে বড়ই পছন্দ করে, আমিও করি। কেন করি তা জানি না। ভালো কথা, এখন একটু কষ্ট হওয়া শুরু হয়েছে, মাথা ঘুরছে। প্রেশারের কোনো সমস্যা কিনা কে জানে। ক্রমাগত ধর্মগ্রন্থ পাঠ করার চেষ্টা করছি। পবিত্র কোরআন শরীফে যে এত সুন্দর সুন্দর অংশ আছে আগে লক্ষ্য করিনি। মূল আরবিতে পড়তে পারলে ভালো হতো। বয়স কম থাকলে আরবি পড়া শুরু করতাম, সে সময় নেই। এখন ঠিক করেছি কোরআন শরীফের পছন্দের কিছু আয়াত লিখে রাখব। If it were his will, he could destroy you, O mankind, and create another race, for he hath this power to do. সূরা নিসা 134 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নতুন জাতি সৃষ্টি করার কথা বলছেন। যদি সত্যি সত্যি তিনি করতেন তাহলে কেমন হতো সেই জাতি? তাদের কি ক্ষুধা, তৃষ্ণা, লোভ, কামনা থাকতো না? তারা এইসব থেকে পুরোপুরি মুক্ত হতো। ফরিদ চোখে চশমা দিয়ে গভীর মনোযোগে খাতায় শর্ট ডিভিশন করছে। হাতে সময় নেই। দুলাভাইয়ের অনশন চলাকালীন সময়েই কাজটা শেষ করে ফেলতে হবে। একটা ফিশ আই লেন্স দরকার ট্রিক শটের জন্যে। এই লেন্সটাই জোগাড় হচ্ছে না। বাবাজি, আসবো? ফরিদ অত্যন্ত বিরক্ত হয়ে তাকালো। এমদাদ দরজার কাছে দাঁড়িয়ে আছে। ফরিদ রাগী গলায় বলল, কি চান? কিছু না বাবাজি, আমার নাতনি অর্থাৎ পুতুল চিন্তার মধ্যে পড়েছে। আপনি নাকি তারে বলেছেন আসমানের চাঁদ ধইরা নামাইয়া সিরা কুটি কুটি করে খায়া ফেলতে? হ্যাঁ, বলেছি। হতভম্ব এমদাদ দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, খায়া ফেলতে বলছেন? হ্যাঁ বলেছি। কেন, কোনো অসুবিধা আছে? এমদাদ শুকনো গলায় বলল, জি না, অসুবিধার কি? অসুবিধার কিছুই নাই। আপনার কথা শেষ হয়েছে? জি বাবাজি,
তাহলে দয়া করে ঘর থেকে বের হয়ে যান। অবশ্যই, অবশ্যই। এমদাদ প্রায় ছুটেই ঘর থেকে বের হয়ে এলো। এই লোকটির মাথা যে খানিকটা উলটপালট আছে তা সে শুরুতেই বুঝে গিয়েছিল। সেই উলটপালট যে এতখানি তা বোঝেনি। কিন্তু যে আকাশের চাঁদ ছেড়ে কুচি কুচি করে খেয়ে ফেলার কথা ভাবে, তাকে সহজ পাগলের দলে ফেলা ঠিক হবে না। এর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে। পুতুলকেও বলে দিতে হবে যেন এই লোকের ত্রিসীমানায় না আসে।